পাঁচ জেলায় সড়কে ঝরল 11 প্রাণ। রংপুরে আলাদা দুর্ঘটনায় নিহত 5, স্বজনহারাদের আহাজারি। লিপুর থেকে রংপুরে আসার পথে উনি সড়ক দুর্ঘটনায় মারা দিয়েছে। পরে ওদের স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী যে গাড়ি চাপা দিয়ে চলে গেছে। জান্নাতে সহজে প্রবেশ করো, তুমি কতগুলি আমল করলে সহজে জান্নাতে প্রবেশ করা যাবে। বিশ্ব ইজতেমায় একসাথে লাখো মুসল্লি জুমার নামাজ আদায়, দেশ ও জাতির মঙ্গল কামনা। মুহাম্মদের মধ্যে যাতে কিভাবে একমত হয় এবং সকলের দেশের মধ্যে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, দেশের রহমত বরকত আসে, আমরা ঈমান আমল শিখতে পারি, আল্লাহকে রাজি করতে পারি, এই উদ্দেশ্যে আমরা আসছি। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, পরিচালক সহ 37 জন একই গ্রামের, তদন্ত করছে দুদক। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পূর্ব মুহূর্তে ওখানকার 3 জন অফিসার আমার কাছে কিছু অনৈতিক আবদার করে। একটা ঊর্ধ্বতন কর্মকর্তার এলাকা থেকে এতগুলো মানুষের চাকরি কিভাবে হয় সেটা আসলে তদন্ত সাপেক্ষ ব্যাপার। এই বিশ্ববিদ্যালয়টাতে প্রচুর করাপশন হয়েছে। নোবডি ইজ অ্যাবাভ ল, কেউ আইনের ঊর্ধ্বে না। বাণিজ্য মেলায় যমুনা টিভির সাংবাদিক জয়কে পিটিয়ে জখম, মোবাইল ক্যামেরা ভাঙচুরের চেষ্টা, ইগলুর কর্মীদের হট্টগোলের সংবাদ সংগ্রহের জের। 50 থেকে 60 জন লোক আমার উপর অতর্কিত হামলা করে এবং আমাকে পিটাইয়া গুরুতর জখম করছে। নেত্রকোনায় ডুবন্ত সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, ঠিকাদারের দাবি সঠিকভাবে কাজে এগুচ্ছে, তদন্তের আশ্বাস এলজিইডির। দিনাজপুরে পরিবেশ বান্ধব পদ্ধতিতে তৈরি হচ্ছে গ্রিন ব্রিক্স, মুক্তি মিলছে কালো ধোঁয়া থেকে, রক্ষা পাচ্ছে আবাদি জমিও। পানি টানে কম, টেম্পারও বেশি, আবার ড্যাম হয় না আপনার। গাঁথনি করলে গাঁথনি সুন্দর দেখা যায়, সিমেন্টের ভাগও অনেক, মানে সিমেন্টের যে পরিমাণটা, মানে মশলার পরিমাণটা অনেকে কম লাগে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 5 জেলায় সড়কে ঝরল 11 প্রাণ। এর মধ্যে রংপুরে আলাদা দুর্ঘটনায় নিহত হয়েছেন 5 জন। কুষ্টিয়া ও ময়মনসিংহে মারা গেছে 2 বন্ধু সহ 4 জন। পুলিশ বলছে সকালের কুয়াশা ও বেপরোয়া গতির কারণেই ঘটেছে এসব দুর্ঘটনা। এ সময় আহত বেশ কয়েকজন। নিহতদের পরিবারে থামছে না আহাজারি। যাত্রী নিয়ে এই সিএনজিটি কুষ্টিয়া থেকে যাচ্ছিল ভেড়ামারায়। রানাখড়িয়া ঘোড়ামারা এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন এক নারী সহ 2 যাত্রী। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। রংপুরের সাতমাথা এলাকায় ট্রাক বাসের সংঘর্ষ হয়। পরে সেই ট্রাকটি ধাক্কা দেয় পেছনে থাকা মাহিন্দ্রায়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার 3 যাত্রী মারা যান। এছাড়া রংপুরের নিজবেদগঞ্জ ও পীরগঞ্জে সড়কে ঝরেছে 2 প্রাণ। লিপুর থেকে রংপুরে আসার পথে উনি সড়ক দুর্ঘটনায় মারা দিয়েছে। পরে ওদের স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী যে গাড়ি চাপা দিয়ে চলে গেছে। ময়মনসিংহে ঘুরতে বেরিয়ে ফেরা হলো না মোটরসাইকেল আরোহী 2 বন্ধুর। শহরের জিগাতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় আবির ও মেহেদি। পরিবারে বইছে শোকের মাতম। এছাড়া চাঁদপুর, টাঙ্গাইল সহ কয়েকটি স্থানেও সড়ক দুর্ঘটনা হয়েছে। এতে নিহত হয়েছেন কয়েকজন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বিশ্ব ইজতেমার জুমার নামাজে অংশ নেন লাখো মুসল্লি। বড় জামাতে জুমা আদায়ে রাজধানী সহ আশপাশের জেলা থেকে তুরাগ তীরে যান মুসল্লিরা। ময়দান ছাড়িয়ে পাশের সড়ক, ফুটপাত ও অলিগলিতে নামাজ আদায় করেন অনেকে। জুমায় ইমামতি করেন বাংলাদেশি মাওলানা জোবায়ের হোসেন। ইজতেমায় ঈমান আমল শুদ্ধ করা ও মানুষকে ইসলামের পথে আহ্বানের তালিম দেওয়া হচ্ছে মুসল্লিদের। রোববার আখিরি মোনাজাতে শেষ হবে প্রথম ধাপ। ইজতেমায় এ পর্যন্ত একজন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।
সুরায়ে নেজাম ও সাদ কান্ধুলভির অনুসারীদের মধ্যে বিবাদ ঘিরে এবারের বিশ্ব ইজতেমা নিয়ে তৈরি হয় শঙ্কা। তবে সব শঙ্কা দূরে ঠেলে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন। শুক্রবার ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। মুসল্লিরা ঈমান আমলের এই বয়ান শোনেন। হলো যে সারা উম্মতে মুহাম্মদের মধ্যে যাতে কিভাবে একমত হয় এবং সকলের দেশের মধ্যে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এজন্য সকলে এক হওয়া, হিংসা বিদ্বেষ না থাকে, আমরা সবাই মিলে মিশে চলতে পারি। মুসল্লিরা বলেন, বিশ্ব ইজতেমা ঘিরে যে সংকট তৈরি হয়েছিল তা কেটে যাওয়ায় খুশি তারা। ইসলামের প্রচার ও প্রসারে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ সংকটও কেটে যাবে আশা তাদের। 2 পর্ব করাতে এবারের ইজতেমা খুব স্বস্তিরভাবে হচ্ছে, খুব সুন্দরভাবে হচ্ছে, সুস্থভাবে হচ্ছে, খুব সুস্থভাবে ইজতেমা হচ্ছে। এতে মানুষ আল্লাহর রহমতে খুব খুশি। আমি চাই ইমানের সাথে যে মত করুক, এটাই আমার বড় আশা। আমি আশাবাদী সামনের দিকে আমাদের কোনো সমস্যা হবে না, কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না। 3 পর্বের এই আয়োজনে প্রথম ধাপের প্রথম দিনই জুমাবার লাখো মুসল্লি একসাথে আদায় করেন জুমার নামাজ। মূল মাঠ পেরিয়ে আশপাশের সড়কেও অবস্থান নেন তারা। নিজের জন্য চাইছি, নিজের দোয়া মাগফিরাত কামনা করার জন্য, আর দেশের জন্য শান্তি যেতে হয়। দেশবাসী দেশের রহমত বরকত আসে, আমরা ঈমান আমল শিখতে পারি, আল্লাহকে রাজি করতে পারি, এই উদ্দেশ্যে আমরা আসছি। তার আগে জুমার নামাজে অংশ নিতে বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে করে ময়দানে আসেন মুসল্লিরা। তারা বলেন, দেশের চলমান সংকট কেটে যাক, একই সাথে বিশ্বজুড়ে মুসলিমদের উপর আগ্রাসন বন্ধে আল্লাহর কাছে দোয়া করেন তারা। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আমি এই লক্ষ লক্ষ মানুষের মাঝে একজন অংশীদার হতে পেরে। গোটা পৃথিবীর উম্মার জন্য আমরা শান্তি কামনা করে নামাজ পড়লাম, আদায় করলাম, এবং যেন সবাই শান্তিমতো বসবাস করতে পারে। তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীদের দেয়া তালিম নিয়ে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অনুসারীরা। সব শঙ্কা কাটিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, যা আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ও তৃতীয় পর্ব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা সকলের। শামীম রেজা, যমুনা নিউজ, বিশ্ব ইজতেমা ময়দান, টঙ্গী। দর্শক, ইজতেমা ময়দানে রয়েছেন সহকর্মী পলাশ প্রধান। সরাসরি একটু যাব তার কাছে। পলাশ, ইজতেমা ময়দানে এখন কি আনুষ্ঠানিকতা চলছে? সার্বিক আয়োজন নিয়ে মুসল্লিরা কি বলছেন, জানাবেন বিস্তারিত। শাওন, মুসল্লিরা কিন্তু বলছিল যে আজকে যেহেতু জুম্মা নামাজ আয়োজন হয়েছে, সেক্ষেত্রে যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু বলছিল যে এত বড় একটি জামাত, সেক্ষেত্রে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে পড়েছে, এবং যারা ময়দানে অবস্থান করতে না পারছে অর্থাৎ বাহিরেও কিন্তু তারা কিন্তু অবস্থান করেছে, সেটি নিয়ে কিন্তু অনেকটাই খুশি বলছিল। আমি যদি একটু এই ইজতেমার চারপাশটি একটু দেখাই, সেক্ষেত্রে বলবো যে এখনও মুসল্লিরা তারা বিভিন্নভাবে বিভিন্ন প্রান্ত থেকে আসলে এসে ইজতেমার ময়দানে প্রবেশ করার চেষ্টা করছে। ময়দানের ভিতরে কিন্তু এখনও আমবয়ান চলছে, সেটি চলবে রাত ঠিক 10টা পর্যন্ত। এরপর রাত 10টা শেষ হয়ে যে বিষয়টি জেনেছি যে আগামীকাল আবার সকাল ফজরের পর থেকে ঠিক একইভাবে আমবয়ান শুরু হবে। সেই আমবয়ান শেষ করে আবার ঠিক শনিবার অর্থাৎ দ্বিতীয় দিনের মতো কিন্তু তারা ঠিক আবারও প্রস্তুতি নেবে। সারাদিন ব্যাপী কিন্তু এইভাবে কিন্তু আহ্বান চলে। এখানে যারা মুসলিমরা রয়েছে তারা কিন্তু সকলেই বলছিল যে তারা সকলেই খুশি, এবং এই যে স্বাচ্ছন্দ্যে এসে যে ইজতেমার ময়দানে এসে প্রবেশ করে যে তারা যে আহ্বান শিখছে, এটি নিয়ে কিন্তু সকলেই কিন্তু দেখছিলাম সকলে হাসি খুশিতে তারা বলছিল যে এই যে এখানে এসে যে তারা আহ্বান শিখছে, এটি তাদের কাছে অনেক বড় পাওয়া। আর আজকে শুক্রবার জুম্মা নামাজের অংশগ্রহণ, সেটি যদি বলি সেক্ষেত্রে বলবো যারা ইজতেমার ময়দান রয়েছে তারা তো অংশগ্রহণ করেছেই, এবং ঢাকা সহ গাজীপুরের পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু লাখ লাখ মুসল্লিরা কিন্তু তারা নামাজ আদায় করেছে। কিছু করে তখনকার যে দৃশ্য যেটি দেখেছি যে টঙ্গীর যে অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ ঢাকা টাঙ্গাইল সড়কে কিন্তু তারা নামাজে অংশ নিয়েছে। এত করে কয়েকজন মুসল্লির সাথে আমরা কথা বলছি, তারা কিন্তু সকলেই বলছিল যে এত বড় জামাত অংশগ্রহণ করা তারা অনেকটাই খুশি বলে আমাদেরকে জানিয়েছে। তবে বিদেশি খিত্তা যারা মুসল্লিরা রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা যে স্বাচ্ছন্দ্যে বাংলাদেশে এসেছে এটি নিয়েও বেশ খুশি, এবং স্বাচ্ছন্দ্যে তারা ঈমান আমল এবং বিভিন্ন বয়ান শুনছে। পলাশ, ধন্যবাদ আপনাকে।
সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচালক সহ এক গ্রামেরই ৩৭ জন, তাদের মধ্যে ৫ জন আবার একই পরিবারের। এরকম আরও 4টি পরিবারের বেশ কয়েকজন আছেন এই তালিকায়। সব মিলিয়ে ১৯৬ জন কর্মকর্তা কর্মচারীর নিয়োগে স্বজনপ্রীতি সহ দুর্নীতির অভিযোগ উঠেছে। এই নিয়ে আদালতে মামলাও করেছেন কয়েকজন চাকরি প্রার্থী। যদিও অভিযুক্তরা দাবি করেছেন যথাযথ প্রক্রিয়াতেই চাকরি পেয়েছেন সবাই, তদন্ত করছে দুদক। শাহজাদপুরের প্রত্যন্ত পল্লী ব্রজবালা এই এলাকার সন্তান গোলাম সারোয়ার ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দফতরের পরিচালক। সম্প্রতি সাময়িক বরখাস্ত হয়েছেন তিনি। তার গ্রামের ৩৬ জন চাকরি করছেন বিভিন্ন পদে, ৫ জন আবার একই পরিবারের সদস্য। গোলাম সারোয়ার আমার বন্ধু, তো ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে একটা বড় পোস্টে চাকরি করে, সেই সুবাদে হয়তো এই চাকরিগুলো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দফতরের উপপরিচালক শিবলি মাহবুব, তার স্ত্রী ও শ্যালক সহ কয়েকজন আত্মীয় চাকরি করছেন শিক্ষা প্রতিষ্ঠানটিতে। সঙ্গীত বিভাগের চেয়ারম্যান রওশন আলমের ভাই ভাবি সহ ৫ জন এবং সাবেক রেজিস্ট্রার সোরাপ আলীর বেশ কয়েকজন আত্মীয় কর্মরত বিশ্ববিদ্যালয়ে। স্বজনপ্রীতি দুর্নীতির মাধ্যমে মোট ১৯৬ জনকে নিয়োগের অভিযোগে মামলা করেছেন কয়েকজন চাকরি প্রার্থী। ভিসি ছিলেন ডক্টর বিশ্বজিৎ ঘোষ, রেজিস্ট্রার সোরহাব আলী। তারা কিছু লোক তাদের আজ্ঞাবাহ আমি বলবো তাদের লোক নিয়োগ দেয়। সিলেকশন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পূর্ব মুহূর্তে ওনকার 3 জন অফিসার আমার কাছে কিছু অনৈতিক আবদার করে, তো সেটা আমি গ্রহণ করিনি। আমি না গ্রহণ করে আমি আদালতে দ্বারস্থ হই। আমি হাইকোর্টে আবেদন জানাই, মামলা করি। বিষয়টি নিয়ে কথা বলতে চাই চাকরি পাওয়াদের সাথে, তবে রাজি হলেন না কেউ। পরিকল্পনা ও উন্নয়ন দফতরের উপপরিচালক শিবলি মাহবুবও কথা বলতে রাজি নন। একটু আপনার সাথে কথা বলে তারপর প্রসিডিউরটা মেইনটেইন করেন, সেদিনের মতো বসি আমি, সমস্যা নাই। শুধু কর্মকর্তা কর্মচারী নয়, শিক্ষক নিয়োগেও আছে অনিয়ম দুর্নীতির অভিযোগ। শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাইলেন শিক্ষার্থীরা। দুর্নীতি নিয়োগ বাণিজ্যের কথা বলছেন, সেটা সত্যি, আমরা নিজেরাও শুনেছি। একটা ঊর্ধ্বতন কর্মকর্তার এলাকা থেকে এতগুলো মানুষের চাকরি কিভাবে হয় সেটা আসলে তদন্ত সাপেক্ষ ব্যাপার। ছাত্রলীগের যারা ছিল এরা ছিল একেবারে গোলাম সারোয়ার গোয়াংদের পালিত লেলিত। আমরা চাই যে যেই দুর্নীতি করুক না কেন তার শাস্তি হতে হবে। এসব অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে মঞ্জুরি কমিশনের সদস্যরা। তদন্ত করছে দুদক। এই বিশ্ববিদ্যালয়টাতে প্রচুর করাপশন হয়েছে, বারবার বলেছি চরম ইমেজ ক্রাইসিসের মধ্যে আমরা আছি, এবং নোবডি ইজ অ্যাবাভ ল, কেউ আইনের ঊর্ধ্বে না। 2015 সালের 8 মে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অস্থায়ী ক্যাম্পাসে 12টি অনুষদের অধীনে চলছে শিক্ষা কার্যক্রম। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। রংপুরে হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না নামে এক পথচারীকে হত্যা মামলায় সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত 3-এ নুরুজ্জামানকে হাজির করে পুলিশ। 15 দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক 5 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর পোস্ট অফিসের গলিতে এক আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুন্না হত্যাকাণ্ড ছাড়াও রাজধানী যাত্রাবাড়ি থানায় 2টি হত্যা মামলা এবং আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টা সহ একাধিক মামলা আসামি সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। 15 দিনের রিমান্ড চেয়ে আবেদন করি। বিজ্ঞ আদালত ওনার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমাদের মামলা তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। ঘটনা আমাদের রংপুরে, উনি লালমনিরহাটে। এমন কোন সিসিটিভি ফুটেজ বা এমন কোন প্রমাণ দেখাইতে পারবে না যে উনি এটার মধ্যে জড়িত ছিল। আওয়ামী লীগ সরকারের গুম খুন সহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে গণমিছিল করেছে ছাত্র শিবির। দুপুরে জুমার নামাজের পর রাজশাহীতে মিছিলের আয়োজন করে মহানগর ছাত্র শিবির। জুলাই অভ্যুত্থানে 6 মাস পেরিয়ে গেলেও ছাত্র জনতার হত্যাকারীদের বিচার না হয় ক্ষোভ প্রকাশ করেন তারা। এদিকে রংপুর মহানগরীর কাঞ্চারি বাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল, পরে শাপলা চত্বরে সমাবেশে ফ্যাসিস্ট সরকারের সকল অপরাধ এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা। বরিশালেও জুমার নামাজের পর মিছিল বের করে মহানগর শাখা ছাত্র শিবিরের নেতাকর্মীরা। নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলার মাটিতে আর কোনো স্বৈরাচার স্থান পাবে না। নতুনভাবে কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে চাইলে তাদেরও প্রতিহত করা হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা মহানগর কমিটি বাতিলের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। সকালে শহরের সাহেব বাজার 0 পয়েন্টে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় রাজশাহী ছাত্র সমাজ। একই সাথে কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীরা। বলেন 5 আগস্টের পর কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে পকেট কমিটি গঠন করা হয়েছে। জেলা ও মহানগর কমিটিতে আন্দোলনে প্রকৃত ত্যাগীদের স্থান না দেয় তা বাতিল করতে 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইগলু আইসক্রিমের কর্মীদের হামলায় আহত হয়েছেন যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদিন জয়। হট্টগোলের সংবাদ সংগ্রহের এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে তার উপর হামলা করে তারা। এই ঘটনায় আহত হয়েছেন এক নারী নিরাপত্তা কর্মীও। পুলিশ বলছে ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে তারা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইগলু আইসক্রিমের প্যাভিলিয়নের সামনে এভাবেই মারধরের শিকার হন যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদিন জয়। প্রত্যক্ষদর্শীরা জানায় মেলায় প্রবেশের জন্য আলাদা পাস থাকে প্যাভিলিয়ন ও সাধারণ স্টল কর্মীদের। তবে সকালে পাস ছাড়াই মেলায় প্রবেশের চেষ্টা চালায় ইগলুর কয়েকজন কর্মী। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। এ নিয়ে কথা কাটাকাটির জেরে এক নারী নিরাপত্তা কর্মীকে মারধর করে ইগলুর কিছু কর্মী। সেই হট্টগোলের ফুটেজ ধারণ করতে গিয়েই কর্মীদের রোষানলে পড়েন যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদিন জয়। মোবাইল ও মাইক্রোফোন কেড়ে নেওয়ার পাশাপাশি 20 থেকে 25 জন মিলে মারধর করে তাকে। পরে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। উনি হচ্ছে আপনার সাংবাদিক মানুষ, ভিডিও করা হচ্ছে ওনার কাজ, তো উনি ফোন দিয়ে ভিডিও করছে। এই ভিডিওটা কেন করলো, মানে ওই মেয়ে এই জন্য ক্ষিপ্ত হয়ে ওনার উপর আক্রমণ করছে। ভিডিও তো করতেই পারে, তারা ভিডিও করবে না, তারা সাংবাদিক, তারা দুই পক্ষের কথা শুনবে, তাদের উপরে মনে করেন ক্ষিপ্ত হয়েছে। এগুলো তো ভালো না। মোবাইল নিয়ে যায়। নিরাপত্তা প্রহরী যারা রয়েছে ইজারাদারদের, তাদের সাথে ইগলুর লোকজনদের মারামারি হচ্ছে এবং একটা মেয়েকে 10-12 জনে মারছে। আমার উপর অতর্কিত হামলা করে এবং আমাকে পিটাইয়া গুরুতর জখম করছে। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের হেফাজতে নিতে গেলেও বাধা দেয় ইগলুর কর্মীরা। উনি আমাদের রূপগঞ্জেরই প্রতিনিধি, আমরা ওনাকে খুব ভালোভাবে চিনি, খুব ভালো একজন সাংবাদিক। উনি অনাকাঙ্ক্ষিতভাবে আজকের ঘটনায় আহত হয়েছেন। আমরা বিষয়টা দেখছি, জানেন যে বাণিজ্য মেলা শেষ প্রান্তে আছে অনেক লোকজন। বিষয়টা আমরা তদন্ত করছি এবং যাকে আমরা দোষী পাবো এই ঘটনায় অবশ্যই তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও গণমাধ্যম সংগঠন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নেত্রকোনার মোহনগঞ্জে হাওরে সাবমার্সিবল রোড বা ডুবন্ত সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন নিম্নমানের সামগ্রী ব্যবহার ও যেনতেনভাবে কাজ করায় সড়কটি বেশি দিন টিকবে না। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও তা আমলে নেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির। শুষ্ক মৌসুমে হাওরে চলাচল ও ফসল পরিবহনের জন্য নেত্রকোনার মোহনগঞ্জে চলছে তেতুলিয়া গাগলাজুর সাবমার্সিবল রোড বা ডুবন্ত সড়ক নির্মাণের কাজ। বর্ষায় এই সড়ক জলমগ্ন থাকবে, ফলে নৌ চলাচলে সমস্যা হবে না। আবার শুষ্ক মৌসুমে পানি সরে গেলে চলাচলের জন্য ব্যবহার করা যাবে সড়কটি। তবে নির্মাণাধীন সড়কটি কতদিন টিকবে শুরুতেই তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। এছাড়া সড়কের গাইডওয়াল নির্মাণের সময় পানির মধ্যেই দেয়া হচ্ছে ঢালাই, যা ভাবাচ্ছে গ্রামবাসীকে। পানির মধ্যে ঢালাই দিতেছে, এরপরে আপনার যা করতেছে সবই চুরি। 1 বছর 2 বছর গেলে পরে এই রাস্তার মধ্যে আর চলাচলের ব্যবস্থা বা অবস্থা কোনো কিছু থাকবে না। কিছুদিন আগে ইট আনছিল, ইটগুলো একবারে নরমাল ছিল। পানির তলে তাই মাল সাবানা দেয় না বালা, এরপরে জায়গা দইয়া। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের দাবি সঠিকভাবেই এগুচ্ছে কাজ। পানির মধ্যে কাজ করা তো নিয়ম নেই, কিন্তু আমরা তো পানি ছেড়ে দিচ্ছি। মিক্সিংটা দেখেন, এত সুন্দর রেশিও কেউ দেয় না। ইটটা আছে নিচে, পানিটা আছে নিচে, উপরে থাকলে আরো ভালো আর কি, বুঝলেন? আরো যত কিরকম হবে তত ভালো হবে। 7.5 কিলোমিটার ডুবো সড়ক নির্মাণে বরাদ্দ প্রায় 28.5 কোটি টাকা। অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির নির্বাহী প্রকৌশলীর। শুরুতেই যে হয়তো দেখা যাচ্ছে যে ওরা একটু নেগলিজেন্সি করতে পারে, সেটা হলো পানিটা যেখানে সেচে ফেলাইতে গেলে হয়তো সম্পূর্ণরূপে হয়তো নিষ্কাশন মনে হয় করে না,
সেটা আমরা জোরদার মনিটরিং আমরা করতেছি। সড়কটি নির্মাণ হলে শুষ্ক মৌসুমে ডিঙ্গাপোতা ও চন্দ্র সোনারতাল হাওরের ফসল পরিবহন এবং উপজেলা ও জেলা শহরে যাতায়াতে 15টি গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব হবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। ইটভাটার অস্বাস্থ্যকর কালো ধোঁয়ায় ঝুঁকিতে পরিবেশ, কিন্তু সেই ধোঁয়াকেই যদি ব্যবহার করা যায় ইট তৈরির কাজে। দিনাজপুরে চায়না টানেল পদ্ধতিতে ইট তৈরি করা হচ্ছে, যেখানে সকল কার্যক্রম হয় একটি শেডের ভেতর। এতে যে ধোঁয়া তৈরি হয় তার বেশিরভাগই ব্যবহার হয় ইট শুকানোর কাজে। ফলে ইট তৈরির কাজ অনেকটাই হয়ে উঠেছে পরিবেশ বান্ধব। গবেষকরা বলছেন এই পদ্ধতিতে তৈরি গ্রিন ব্রিক্স সাধারণ ইটের চেয়ে মসৃণ ও মজবুত, তাই দিন দিন এর বাজারজাত প্রসারের সম্ভাবনা বাড়ছে। ইটভাটার কালো ধোঁয়ায় বিপর্যস্ত প্রতিবেশ। শুষ্ক মৌসুমে এমনিতেই বায়ুমণ্ডলে থাকে ধুলাবালির প্রাদুর্ভাব, তার উপর আবাদি জমির উপরিভাগের মাটি দিয়ে ইট তৈরি করায় উর্বরতা হারায় কৃষি জমি। মানা হয় না পরিবেশ আইন, জ্বালানি হিসেবে ব্যবহার হয় কাঠ। ফলে দিন দিন বনভূমির বিশাল একটি অংশ চলে যাচ্ছে ইটভাটার পেটে। ইট তৈরির কাজকে পরিবেশ বান্ধব করতে দিনাজপুরের সেতাবগঞ্জে নেওয়া হয়েছে ভিন্নধর্মী পদক্ষেপ। চায়নার টানেল ক্লিন পদ্ধতিতে তৈরি করা হচ্ছে গ্রিন ব্রিক্স। এই পদ্ধতিতে একটি ছাউনির ভেতর ইট তৈরির কার্যক্রম সম্পন্ন হওয়ায় বেশিরভাগ ধোঁয়া থাকে ভেতরেই। সেই ধোঁয়ার 70% ব্যবহার হয় ইট শুকানোর কাজে, বাকি 30% কার্বন মুক্ত হয়ে মেশে প্রকৃতিতে। খোলা আকাশের নিচে ইট শুকাতে না হওয়ায় রক্ষা পাচ্ছে আবাদি জমিও। গাঁথনি করলে গাঁথনি সুন্দর দেখা যায়, সিমেন্টের ভাগও অনেক, মানে সিমেন্টের যে পরিমাণটা, মানে মশলার পরিমাণটা অনেকে কম লাগে। কন্ট্রোল রুম, এখান থেকে ক্লিনের সব কিছু মনিটরিং, প্রোডাকশন মনিটরিং সব কিছু মনিটরিং করা হয়। আর এখান থেকে আমরা ভালো একটা ফায়ার ব্রিক্স তৈরিতে সক্ষম হয়েছি। পানি টানে কম, টেম্পারও বেশি, আবার ড্যাম হয় না আপনার। টানেল ক্লিন পদ্ধতিতে প্রশিক্ষিত মজুরের প্রয়োজন নেই। প্রান্তিক মানুষ অনায়াসেই করতে পারেন গ্রিন ব্রিক্স তৈরির কাজ। এখানে আমাদের একটা কর্মস্থল হয়েছে, যে কর্মস্থলের মাধ্যমে অনেক গরিব মানুষ এখানে কাজ করতে পারবে। 280 টাকা করে দৈনিক হাজিরা পাই, আর সাপ্তাহিক বেতন দেয়। এ পদ্ধতিতে উৎপাদন খরচ বেশি হলেও বাজার ভেদে বিক্রি হচ্ছে সাধারণ ইটের দামই। তবে গবেষণা সহ বাজারজাতকরণে এগিয়ে আসছে ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। সনাতন পদ্ধতির যে ইট ভাটা, তাতে অনেক বায়ু দূষণ হয় এবং অনেক পারিপার্শ্বিক মানুষের জন্য ক্ষতি হয়। আম গাছ, ফল গাছ, ফলে গাছ ফল ঠিক মতো আসে না। সেই কারণে আমরা এই অত্যাধুনিক টানেল ব্রিক্সটা করছি। পরীক্ষা সাপেক্ষে সড়ক নির্মাণে অনুমতি পেয়েছে গ্রিন ব্রিক্স। কালেক্ট করে আমরা এর টেস্ট করেছি, এর গুণগত মান ভালো। আমাদের আমরা যে কোনো কাজের, বিশেষ করে রোড ডেভেলপমেন্ট কাজে এই ব্রিক্স আমরা অনায়াসে ব্যবহার করতে পারবো। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। গোপালগঞ্জে টমেটোর বাম্পার ফলন হলেও ভালো দাম না পেয়ে দুশ্চিন্তায় কৃষক। বাজারে যে দামে টমেটো বিক্রি হচ্ছে তাতে চাষের খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। অধিক যোগানের ফলে নিম্নমুখী সবজির দাম, বলছেন ব্যবসায়ীরা। পচনশীল পণ্য সংরক্ষণাগার নির্মাণে জোর জেলা কৃষি কর্মকর্তার। সবুজ পাতার মাঝে ঝুলছে টমেটো, ফলনের ভারে নুয়ে পড়েছে গাছ। এমন চিত্র এখন গোপালগঞ্জ সদর এবং টুঙ্গিপাড়ার বেশ কয়েকটি গ্রামে। প্রায় প্রতিটি বাড়িতেই হয় নানা প্রজাতির সবজি চাষ। প্রতিবার আগে ভাগেই বাজারে আসে এখানকার টমেটো, এতে ভালো দামও পান কৃষক। তবে এবছর টমেটোর ফলন ভালো হলেও দামে হতাশ স্থানীয় কৃষক। বাজারে যে দামে বিক্রি হচ্ছে তাতে চাষের খরচ তোলা নিয়েই দেখা দিয়েছে দুশ্চিন্তা। প্রথম তো 100 টাকা করে কেজি বেরছি, 80 টাকা করে, এখন তো দাম কমে গেছে, একেবারে 7 টাকায় চলে আইছে। পরে টাকা দিয়ে এক বিঘা জমি নিয়েছি 1 লাখ 1.5 লাখ 50,000 টাকা পচা আনি মার্কেট নিয়েছি। পরে কাছ থেকে টাকা আনছি, ভাবছি একদিন আর দেবো ওই টমেটো বিক্রি করে। ধার দেনা করে মনে করেন ফসল বানাচ্ছি, এখন তো ফসল খুব ভালো হচ্ছে। ফসল তো আর কোনো লোক নাই, ফসলটা আমরা দিব কাক। ব্যবসায়ীরা বলছেন অধিক যোগানের ফলে নিম্নমুখী সবজির দাম, লোকসানের মুখে পাইকার আর আড়ত মালিকরাও। আজকে মাল কিনি 10 টাকা, এই মাল পরের দিন বিক্রি করি বাজারে পড়ে যায় 8 টাকা। প্রতি চালা আমাদের লস হচ্ছে। মাল গাড়িতে উঠে আমাকে কোনো লাভ নাই, যাচ্ছে আসতেছে খালি খালি যাচ্ছে, আমাকে এই গাড়ি লোক দেওয়া।
কৃষকের লাভের দিক বিবেচনায় পচনশীল পণ্য সংরক্ষণাগার নির্মাণের ওপর জোর দিলেন কৃষি কর্মকর্তা। সরবরাহ যখন বাজারে বেড়ে যায় তখন দাম পড়ে যায়। পচনশীল দ্রব্য টমেটো এবং অন্যান্য সবজি সংরক্ষণের জন্য সংরক্ষণাগার তৈরি করে সেটার কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তিতে কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। চলতি মৌসুমে জেলায় টমেটোর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 37,000 মেট্রিক টন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সরিষার ভরা মৌসুম, ফুলে ছেয়ে গেছে ক্ষেত। জেলায় জেলায় এখন হলুদের সমারোহ। পাশাপাশি মৌবক্স নিয়ে হাজির মৌচাষিরা। এতে যেমন ফলন বাড়ছে সরিষার, প্রাকৃতিক মধুরও যোগান বাড়ছে। দূর দূরান্ত থেকে সরিষা ক্ষেতের মোহনীয় রূপ দেখতে আসছেন দর্শনার্থীরাও। চলন বিলে এখন সরিষা ফুলের রাজত্ব। দিগন্ত জুড়ে যেন বিছিয়ে আছে হলুদ গালিচা। নাটোরের চলন বিল, হালতি সহ ছোট বড় বিলগুলোতে শোভা ছড়াচ্ছে সরিষা ফুল। অন্য ফসলের তুলনায় উৎপাদন খরচ আর পরিশ্রম তুলনামূলক কম হওয়ায় জেলার 9,188 হেক্টর জমিতে এবার এই রবি শস্য আবাদ হয়েছে। বাড়ি 14, 17 ও বিনা 11 জাতের সরিষা চাষ করে স্বপ্ন বুনছেন কৃষক। আশা বিঘা প্রতি ফলন মিলবে 5 থেকে 6 মন। মানে সীমিত খরচে আবাদটা উঠে আর সরিষার দামও ভালো যায়। 90 থেকে 95 দিনের মধ্যে সরিষার আবাদরা খুব লাভবান আবাদ, অল্প খরচে। ফুলগুলা খুব সুন্দর দেখা যাইতেছে। ছেলেমেলা আসা এইখানে পিকনিক করে, ছবি তুলে নেওয়া যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে বাড়ি 13 এবং 14 জাতের সরিষা দেয় এবং বিনা জাতেরও দেয়। যে সরিষার দানা অনেক ভালো, উন্নত জাত এবং তেলের পরিমাণটা বৃদ্ধি হয়। বাজার দরও ভালো, প্রায় 3500 থেকে 4000 টাকা করে বেচবো বলে আমরা আশা করছি। ফলন বাড়াতে সরিষা খেতেই আবার মধু চাষ, পরাগায়নের কাজ করছে মৌমাছিরা। চারদিকে মৌ সুবাসে ছোটাছুটি আর মধু সংগ্রহে ব্যস্ততা। আমরা প্রতি বছরই খামার নিয়ে সরিষার মধু সংগ্রহের জন্য আসি। প্রাকৃতিক উপায়ে সরিষার মধুটা বাজারে চাহিদা অনেক বেশি। এদিকে ঝালকাঠিতে 1017 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। বাড়ি 14, 17 সহ বাড়ি 18 ও বিনা 9 জাতের সরিষা আবাদ করেছে চাষিরা। প্রায় 1200 মেট্রিক টন ফলন পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পৌষের ধান দিছি, এরিদান ওঠার পরেই আমরা শস্য দিছি। কীটনাশক ছাড়াই আমরা সরিষা ফলন ভালো পাই। আমাদের শুধু সার লাগে একটু বেশি। আমাদের যে ধান ফানে চাইতে আমাদের সরিষা লাভজনক। তৈলের ঘাটতির জন্য, আমাদের গরুর খৈরের জন্য আমরা এটার ওই দানাটার খৈর আমরা গরুর খাওয়াইতে পারি। এই জন্য আমাদের এইটা সরিষা দিলে লাভজনক। দেশে ভোজ্য তেলের চাহিদা পূরণ ও আমদানি নির্ভরতা কমাতে তদারকি করছে কৃষি বিভাগ। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানোর জন্য এবং বাজারে যাতে সারা বছর নিরাপদ তেল পাওয়া যায়, এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এবার সারের সরবরাহ খুবই ভালো ছিল। কৃষকেরা সুষম সার ব্যবহার করেছে, ন্যায্য দামে তারা ক্রয় করেছে, সারগুলো জমিতে ব্যবহার করেছে। আমার বিশ্বাস ফলন পাবে বেশি কৃষকরা। সরিষা ফসলেও যেন কোনো ধরনের কোনো রোগের বা কোনো বালাইয়ের আক্রমণ না হয়, সে ব্যাপারে কিন্তু আমরা পরামর্শ প্রদান করে যাচ্ছি। চোখ জুড়ানো দৃশ্য উপভোগে খেতে ভিড় জমাচ্ছেন নানা বয়সী মানুষ। দূর দূরান্ত থেকেও আসছেন অনেকে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।